জি, আমাকে ফেলে দিয়ে আসবেন না। আমি ঘুমোতে চাইনি। কিভাবে যেন চোখগুলো লেগে গেছিল, আমি বুঝতে পারিনি। আমার উচিত ছিল আপনাকে ঘুমোতে সাহায্য করা, কিন্তু সেটা না করে আমি নিজেই ঘুমিয়ে গিয়েছি। এটা সম্ভবত কাল রাতে ঘুমোইনি দেখে নিজের অজান্তেই এখন ঘুমিয়ে গিয়েছিলাম। কাল রাতে ঘুমোয়নি বাক্যটি হাসিলের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে সে প্রশ্ন শোধ হয়। কাল রাতে ঘুমাওনি কেন? জাদুয়ার সোজা সাপটা উত্তর। বারে, আপনি বাড়ি ফেরেননি কি করে আমি ঘুমাই? এই একটি বাক্যই যথেষ্ট ছিল হাসিলের কুঁচকে থাকা হৃদয়কে শিথিল করতে। জাদুয়ার করা প্রত্যুত্তরে নিজ অধরে লুকায়িত হাসি ফুটিয়ে ভয়ে সিটিয়ে যাওয়া মেয়েটির সম্মুখ বরাবর বসে এলোমেলো হয়ে থাকা কেশগুলোকে সন্তর্পণে আলতো হাতে তার কর্ণের পেছনে রেখে দিতে দিতে ফের শুধ হয়। চিন্তা করছিলে আমার জন্য? হাসিলের করা প্রশ্নে অবুঝের ন্যায় জাদুয়া বলল। হুম। কেন? আপনি বলেছিলেন না তৃতীয় দায়িত্ব পালন না করে ঘুমোলে বাহিরে ফেলে দিয়ে আসবেন। তাই আপনার জন্য অপেক্ষা করতে করতে আর ঘুমোইনি। জাদুয়ার করা প্রত্যুত্তরে মুহূর্তেই হাসিলের অধরে ফুটে ওঠা লুকায়িত হাসিটুকু উবে গিয়ে সম্পূর্ণ মুখ অবয়বে গাম্ভীর্যতা ফুটিয়ে তুলে জাদুয়ার কেশ গুচ্ছে রাখা হাতটি গুটিয়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়ে হাসিল। তখনই জাদুয়া প্রশ্ন করে ওঠে। আপনি কাল কোথায় ছিলেন? বাসায় কেন আসেননি? জাদুয়ার প্রশ্নে হাসিল নিজ মুখের গাম্ভীর্যতা বজায় রেখে কর্কশ গলায় শুধল। নেক্সট টাইম আমায় প্রশ্ন করার দুঃসাহসিকতা দেখিও না। আমাকে কেউ প্রশ্ন করুক, সেটা আমি পছন্দ করি না। কথাগুলো বলেই হাসিল কক্ষের বাহিরে পদযুগল অগ্রসর হতেই জাদুয়া বিচলিত হয়ে ফের বলে ওঠে। আপনি আবার কোথায় যাচ্ছেন এখন? না। হাসিল নিজ পদযুগল থামিয়ে দাঁতে দাঁত চেপে বলে। একটা কথা আমি বারবার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। ডোন্ট ডেয়ার টু কোয়েশ্চেন মি এভার অ্যাগেইন। বলেই হাসিল প্রস্থান করে কক্ষ হতে। হাসিলের রূঢ় ভাষায় বলা বাক্যে জাদুয়ার ছোট্ট মনকুঠুরিতে জমা হয় বিশাল অভিমানের স্বরে বলে ওঠে। না বললেই, না বললে নাই। আমার কি তাতে? করব না প্রশ্ন আর কোনো দিন। নিব না খবর আপনার। আপনি কে হন আমার? বলেই হনহনিয়ে চলে যায় ওয়াশরুমে। হায়, সরলতায় ঘিরে থাকা নির্বোধ মেয়েটি যদি একটিবারও বুঝতে পারত কঠোর মানবটির করা রূঢ় আচরণের পেছনে তার উপর হওয়া অভিমানটুকু, তবে বোধহয় নিজ মনে আগত অভিমানকে গ্রহণ করত না সাদরে। জাদুয়া ওয়াশরুমে গিয়ে নিজ মুখশ্রীতে পানি ঝাপটা দিতে অজানা কারণে জ্বলে ওঠে তার বদনে কিছু কিছু অংশ। সেদিকে গুরুত্ব পোষণ না করে ক্ষুধার তাড়নায় চটজলদি নেমে আসে নিম্নে। সকলের নেত্রে জাদুয়া পরিস্ফুটিত হতেই তড়িৎ বেগে চলে আসে তারা জাদুয়ার সম্মুখে। সুলতানা খান অস্থির হয়ে জিজ্ঞেস করেন। তুই ঠিক আছিস? হাসিল কি কিছু করেছে? সকলকে চিন্তাগ্রস্ত হতে দেখে জাদুয়া সুলতানা খানকে উদ্দেশ্য করে বলে। নানুমণি, চিন্তা করো না, আমি ঠিক আছি। উনি কিছুই বলেননি আমাকে। জাদুয়ার কথায় সুলতানা খান সহ সকলে অবাক হয়ে বললেন। তবে তোকে এইভাবে টেনে নিয়ে গিয়েছিল কেন? সকলের চিন্তার কারণ বুঝতে পেরে নিজ অধরে জাদুয়া হাসির রেখা ফুটিয়ে অবুঝের ন্যায় বলে। আরে উনি ওইভাবে নিয়ে গেছিলেন ওনার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে। কিন্তু জানো, আমি না ওনাকে হাত বুলিয়ে দিতে গিয়ে নিজেই ঘুমিয়ে গেছি। মন খারাপ করে বলল জাদুয়া। জাদুয়াকে নিজেদের মধ্যকার ব্যক্তিগত কথা এহেনরূপে বলতে দেখে কাশি উঠে যায় সকলের। হাসিলের এভাবে জাদুয়াকে নিয়ে যাওয়ার কারণ যে এটা হবে খুনাক্ষরেও কেউ উপলব্ধি করতে পারেনি তা। তবে সুলতানা খান নিজ পক্ষে কিছুটা প্রশান্তি অনুভব করেন নিজ অনুভূতিহীন রোবটের ন্যায় নাতির মানব রূপে পরিবর্তনের বার্তায়। সুলতানা খানের চিন্তার মধ্যে জাদুয়া আয়শা বেগমকে বলে। ছোট মামি, আমার খুব ক্ষুধা লেগেছে। জাদুয়াকে এভাবে কথা বলতে দেখে আয়শা বেগম আফসোস করে বলেন। দেখলি, আমিও কি সেই সকাল থেকে এখন অবধি তোদের কিচ্ছু খাওয়া হয়নি, আর আমি এখনও তোকে খেতে দিচ্ছি না। আয় তাড়াতাড়ি ডাইনিং টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আর হাসিল কোথায়? ছেলেটাও তো কিছু খেলো না। আয়শা বেগমের কথার পৃষ্ঠে জাদুয়া অভিমানের স্বরে বলল। কি জানি, আমি জানি না, কোথায় যেন চলে গেছে। বলেই ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে। আয়শা বেগমও আর কথা না বাড়িয়ে জাদুয়াকে খাবার পরিবেশন করে দেয়। তখনই স্নেহা জাদুয়ার সম্মুখে বসে বলে। ভাবা যায় বল, ভাইয়া তোকে এভাবে নিয়ে গেছে, এই কারণে আমার না বিশ্বাসই হচ্ছে। স্নেহার বলা বাক্যের মাঝেই জাদুয়ার এতক্ষণ যাবৎ দিয়ে থাকা মাথার ঘোমটাটি হঠাৎই খুলে যাওয়ার দরুন স্নেহা নিজের কথা থামিয়ে ভ্রুযুগল কুঁচকে তাকিয়ে থাকে জাদুয়ার পানে।
স্নেহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাদুয়া বলে উঠে। আপু এভাবে তাকিয়ে কি দেখছো? জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তরে স্নেহা ভ্রুকুটি করে বলে ওঠে। তোর নাকে গালে কামড় কে দিয়েছে রে? স্নেহার করা প্রশ্নে জাদুয়া নিজ ললাটের মধ্যস্থলে ভাঁজ ফেলে তার বলা কথার মর্মার্থ বোঝার প্রয়াসে লিপ্ত। খানিকক্ষণ ভাবনার পরও বুঝতে না পেরে জাদুয়া প্রত্যুত্তর করে। কিসের কামড়ের কথা বলছো আপু? জাদুয়ার করা প্রত্যুত্তরে স্নেহা জাদুয়ার থুতনিতে হাত দিয়ে মাথাটা উপরে তুলে নিজ তর্জনী আঙুল দিয়ে ইশারা করে বলে ওঠে। এই যে তোর নাক আর বাম গালে কেমন দাঁতের কামড়ের ন্যায় জায়গায় জায়গায় রক্তিম বর্ণ হয়ে আছে। স্নেহার দেখানো স্থানগুলোতে হাত দিতেই জাদুয়ার মনে পড়ে ফ্রেশ হওয়ার সময় নিজ আদলে জ্বলন অনুভূত হওয়ার কথা। তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে জাদুয়া বলে ওঠে। কি বলছো আপু? কামড় কই থেকে আসবে? জাদুয়ার প্রত্যুত্তরে স্নেহা বলে ওঠে। বিশ্বাস না হলে আয়নাতে গিয়ে দেখ। এতক্ষণ যাবৎ আয়শা বেগম জাদুয়া স্নেহার করা কর্মগুলো পরিলক্ষিত করে ভ্রুকুচকে তাদের সম্মুখে এসে জাদুয়ার মুখশ্রীটি নিজের দিকে ঘুরিয়ে বলে ওঠে। ওই দেখি তো কিসের কামড়। কথাগুলো বলেই জাদুয়ার মুখশ্রীটি ভালো মতো পরখ করে কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠে বলেন। এটা কোনো কামড় না, অ্যালার্জি উঠেছে বোধহয়, কালকের মধ্যে ভালো হয়ে যাবে। আয়শা বেগমের কথায় জাদুয়ার স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে স্নেহাকে বলে ওঠে। আপু তোমার এই আজগুবি কথায় আমার তো রুহ বের হয়ে আসার উপক্রম হয়েছিল। স্নেহা আয়শা বেগমের কথায় নিজ মাথা চুলকিয়ে বলে ওঠে। সরি রে, তোর অ্যালার্জিগুলো দেখতে ঠিক কামড়ের মতোই লাগছিল, তাই বলেছি। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে জাদুয়া নিজ কক্ষে প্রবেশ করে দর্পণের সম্মুখে দাঁড়ায়। উদ্দেশ্য তার মুখশ্রীতে ওঠা অ্যালার্জিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। দর্পণে নিজ মুখের প্রতিবিম্ব ফুটে উঠতেই নেত্রে পরিস্ফুটিত হয় কামড়ের মতো দেখতে অ্যালার্জিগুলো। খানিকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে ওঠে। স্নেহা আপু একদম ঠিকই বলেছে। অ্যালার্জিগুলো ঠিক কামড়ের মতোই দেখতে। জাদুয়ার দর্পণে নিজেকে পর্যবেক্ষণের সময় কক্ষে প্রবেশ ঘটে হাসিলের। জাদুয়াকে এভাবে দর্পণের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুটি করে বলে ওঠে। কি প্রবলেম? এভাবে আয়নার সম্মুখে সঙ্গের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? অনাকাঙ্ক্ষিতভাবে হাসিলের উচ্চারিত শব্দ জাদুয়ার কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে চমকে ভয় পেয়ে হাসিলের পানে চেয়ে ভয়ে ভয়ে বলে ওঠে। না আসলে হঠাৎ করে কেন জানি আমার মুখে অ্যালার্জি উঠেছে। স্নেহা আপু বলল অ্যালার্জিগুলো দেখতে নাকি একদম কামড়ের দাগের মতো, তাই দেখছিলাম দাগগুলো। জাদুয়ার করা প্রতি উত্তরে হাসিল ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে। অ্যালার্জি? কিসের অ্যালার্জি? হাসিলের করা প্রশ্নে জাদুয়ার নিজেকে ধাতস্থ করে হাসিলের সম্মুখে গিয়ে নিজ গলা ও নাকের দিকে ইশারা করে বলে ওঠে। এই যে দেখুন অ্যালার্জি, বলুন একদম মনে হচ্ছে না কারো দাঁতের কামড়? এটা যে অ্যালার্জি সেটা তোমায় কে বলেছে? হাসিলের করা প্রশ্নে জাদুয়া সোজাসাপটা উত্তর হিসেবে বলে। ছোট মামি। জাদুয়ার করা প্রত্যুত্তরে হাসিল জাদুয়ার মুখশ্রীর পানে দৃষ্টি তাক করেই কিছুটা শুকনো কাশি দিয়ে স্মৃতিচারিত করে মধ্যাহ্নে তার দ্বারা ঘটিত কিছু অনাকাঙ্ক্ষিত কর্ম ফ্ল্যাশব্যাক। জাদুয়ার নড়চড়ের দরুন অনিয়ন্ত্রিত হাসিল জাদুয়ার মুখশ্রীটি নিজ উন্মুক্ত বক্ষ হতে দুহাতের অন্তরালে নিয়ে শয়নরত অবস্থায় গ্রীবাদেশে নুইয়ে জাদুয়ার কোমল আদরে নিজ দন্তের আলতো স্পর্শ কাটতে গভীর ঘুমের ঘোরে গুঙিয়ে নড়ে চড়ে ওঠে। হাসিলের হাতের অন্তরাল হতে ছুটে আরও শক্তভাবে আলিঙ্গন করে এবার নিজ নাসিকা হাসিলের উন্মুক্ত বক্ষে ঘর্ষণ করে ফের তলিয়ে যায় গভীর তন্দ্রায়। জাদুয়ার এহেন কর্মে হাসিল নিজেকে ধাতস্থ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে তড়িৎ বেগে জাদুয়াকে নিজ বক্ষ হতে সরিয়ে নিজ দন্তের শক্ত স্পর্শের অন্তরালে নিয়ে আসে জাদুয়ার দণ্ডায়মান খাড়া তীর্যক বাঁকানো নাকটি। ঘুমের ঘোরে কেঁদে ওঠে জাদুয়ার কান্নার শব্দ হাসিলের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে নিজ মুখ সরিয়ে নিয়ে তন্দ্রার ঘোরে কান্নারত ভ্রুকুচকে থাকা আদরের রমণীটিকে দেখে ফের গ্রীবাদেশে নুইয়ে জাদুয়ার নাসিকায় নিজ ওষ্ঠের আলতো চুম্বন এঁকে সরে আসে বিছানা হতে। হাসিল ভেবেছিল এই বুঝি নির্বোধ মেয়েটির ঘুম থেকে উঠে বসে, কিন্তু সৌভাগ্য তার তন্দ্রাদের শেহজাদি কি আর এত সহজে নিজ রাজ্য ভ্রমণ হতে বেরিয়ে আসে? আফসোস, সে ঘুমোতে চেয়েছিল অথচ তার ঘুম কেড়ে নিয়ে কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে নির্বোধ মেয়েটি।
খানিকক্ষণ জাদুয়ার পানে চেয়ে হাসিল চলে যায় নিজ ব্যালকনিতে। জাদুয়ার তন্দ্রারত অবস্থায় থাকা সম্পূর্ণ সময় কাটিয়েছে সে তার কক্ষের ব্যালকনিতে। আড়মোড়া ভেঙে যখন জাদুয়া ঘুম থেকে উঠবে তখনই হাসিল তীক্ষ্ণভাবে নিজেকে প্রদর্শন করে জাদুয়ার নিকট। ঘুমো ঘুমো ফোলা ফোলা আদলে কি মোহনীয় লাগছিল ওই ষোড়শী কন্যাকে সেটা কেবল সেই জানে। জাদুয়া ঘুম থেকে উঠতেই হাসিলের নেত্রে পরিস্ফুটিত হয়েছিল রক্তিম হয়ে থাকা নাক ও আদলের অধিকারিণীকে। হলুদ ফর্সা আদলের সৃষ্ট রক্তিম বর্ণটি আরও আকর্ষণীয় করে তুলেছে মেয়েটিকে। নিজের দেয়া প্রথম দাগে কি অদ্ভুত স্নিগ্ধ লাগছিল তাকে। মনে হয়েছিল নিজ বক্ষের অন্তঃস্থলে বন্দিনী হিসেবে লুকিয়ে রাখুক সারা জীবন ওই অবোধ ষোড়শী কন্যাকে। ঢোক গিলল হাসিল জাদুয়ার এহেন মায়াবিনী রূপে। বাকি কাহিনীটুকু সবার জানা। বর্তমান নিজের দ্বারা ঘটিত কর্মের কথা স্মৃতিচারিত হতে উসখুস করে ওঠে হাসিল। হাসিলকে এভাবে উসখুস করতে দেখে হাসিলের দ্বারা সংঘটিত কর্ম হতে অজ্ঞ জাদুয়া বলে ওঠে, আপনি এমন করছেন কেন? ঠিক আছেন আপনি? জাদুয়ার প্রশ্নে হাসিল নিজ দৃষ্টি জাদুয়ার পানে তাক করতেই মনে পড়ে গোধূলি লগ্নে জাদুয়ার বলা তার প্রতি চিন্তা না হওয়ার প্রকাশিত কথাগুলো। সে জাদুয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলে, তোমার আমাকে ভালো না বাসায় আমার তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি তো তোমায় সারা জীবনের জন্য নিজ বন্দিনী করে নিয়েছি। কিন্তু আমার প্রতি তোমার চিন্তা না হওয়ার বাক্যটি বুঝতেই কেমন অদ্ভুত যন্ত্রণা অনুভূত হয়েছে আমার এই পক্ষে। তুমি তো আমার হয়ে গেছো সারা জীবনের জন্য। অন্য কারো ছায়াও আমি পড়তে দিব না তোমার কায়ায়। তবে কেন এতেও আমার অশান্ত বুকটিকে শান্ত করতে সক্ষম হচ্ছি না? কেন? তোমার আমার প্রতি চিন্তা না হওয়ার বিষয়টিতে ক্ষণে ক্ষণে অভিমানের আবির্ভাব হচ্ছে আমার পক্ষে তোমার প্রতি। হাসিলকে জাদুয়ার নিজের পানে এরূপভাবে থ হয়ে তাকিয়ে থাকতে দেখে চিন্তিত ভঙ্গিতে ফের বলে ওঠে, আপনি ঠিক আছেন তো? ওভাবে ব্যস্ত হয়ে আর রয়েছেন কেন? আপনি কি অসুস্থ বোধ করছেন? কিছু তো বলুন, আমার খুব চিন্তা হচ্ছে। জাদুয়ার বলা প্রতিটি বাণী হাসিলের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে হাসিল গুরু গম্ভীরভাবে বলে ওঠে, কেন চিন্তা হচ্ছে তোমার? বারে কেউ অসুস্থ হলে তার জন্য চিন্তা হওয়া কি স্বাভাবিক বিষয় নয়? জাদুয়ার করা প্রত্যুত্তরে হাসিল দাঁতে দাঁত চেপে বলে ওঠে, না, স্বাভাবিক বিষয় নয়। তোমার এই ধরনের চিন্তা আমার প্রতি না দেখালেই খুশি বোধ করব আমি। কথাগুলো বলেই হাসিল হনিয়ে জাদুয়ার সম্মুখ হতে গিয়ে রাগান্বিত হয়ে নিজ শরীরের পোশাক খুলতে ব্যস্ত হয়ে পড়ে। হাসিলের এহেন কর্মে জাদুয়া মুখ মলিন করে অসহায় স্বরে বিড়বিড়িয়ে বলে, আমি এমন কি বলেছি যে এভাবে কথা বলতে হবে? যান, আপনি অসুস্থ হলেও আমার কিছু যায় আসে না, নিষ্ঠুর লোক একটা। বলেই জাদুয়া হনহনিয়ে বের হয়ে যায় নিজ কক্ষ হতে। জাদুয়ার প্রস্থানের পানে চেয়ে হাসিল ক্রোধান্বিত হয়ে নিজের পরিহিত কোটটি খুলে সজোরে ছুঁড়ে ফেলে দিয়ে ব্যস্ত হয়ে পড়ে নিজের অনাকাঙ্ক্ষিতভাবে উৎপন্ন ক্রোধের নিয়ন্ত্রণে। মাস পেরিয়েছে খানিক। অতিবাহিত মাসের এই নিঃশব্দ যাত্রায় জাদুয়া আর হাসিলের সম্পর্ক অনেকটা আগের মতো থাকলেও ভেতরে ভেতরে কিছু একটা পাল্টে গেছে। এই অতিবাহিত সময়ে জাদুয়া হাসিলের দেয়া 3টি দায়িত্বের মধ্যে 2টি ঠিকভাবে পালন করলেও তৃতীয়টি অর্থাৎ রাতে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেওয়ার কাজটি পালনে দেখিয়েছে অনীহা। কারণ তন্দ্রাদের শেহজাদি প্রতিবারই অমানিসায় অন্ধকারে গভীর তন্দ্রায় ঘুমে ডুবে যায় হাসিলের শত হুমকির পরেও। হাসিল ফিরে এসে তার পাশে বসে থাকলেও সে অচেতন। অথচ জাদুয়ার এহেন কর্মে সে রাগান্বিত হয়ে জাদুয়ার ঘুমন্ত চেহারার দিকে তাকালেই মুহূর্তেই যেন তার ভেতরে কোনো কঠিন অনুভূতি ধীরে ধীরে মোমের মতো গলে যায়। নাকগুলো উবে গিয়ে প্রশান্তির ছাপ ফুটে ওঠে সমগ্র মুখমণ্ডলে। এই অতিবাহিত দিনে সবচেয়ে বড় পরিবর্তন যা হয়েছে তা হলো হাসিলের প্রতি জাদুয়ার দৃষ্টিকোণ। হাসিলের করা তার উপর ক্রোধ, ক্ষোভ, আক্রোশের পরেও হাসিলের প্রতি তার মনের অজান্তে একটা আলাদা টান অনুভূত হতে শুরু করে, যদিও সে নিজেই সেই অচেনা অনুভূতি স্পষ্ট করে বুঝতে সক্ষম নয়। তবুও জাদুয়ার মন সেই কঠিন মানুষটির দিকে অনায়াসে আকৃষ্ট হয়। হাসিলের দুর্বোধ্য অপ্রকাশিত চাহনি আর মৃদু আচরণের মধ্যে কিছু একটা আছে যা তাকে বাধ্যতামূলকভাবে তার দিকে আকৃষ্ট করছে।
এই ভালোবাসার চোরাস্রোত আর অনুভূতির দোলাচল তাকে নানান দ্বিধায় ফেলে দেয়। সম্পর্কের এই অনাকাঙ্ক্ষিত পরিবর্তন তাকে বিভ্রান্তির ভেতরে ফেলে। যেমনটি কোনো গভীর নদীতে স্রোতের টানে মানুষ হারিয়ে যায়, কিন্তু হাসিলের প্রতি গড়ে ওঠা তার তীব্র অধিকারবোধ অনুভব হওয়া প্রমাণ দিচ্ছে তার গড়ে ওঠা দুর্বলতার। অন্যদিকে হাসিলের মনেও জাদুয়ার প্রতি পূর্বের তুলনায় অধিক মাত্রায় একচ্ছত্র একমাত্র তার অধিকারবোধ জন্ম নিচ্ছে। তার ভেতরের অবচেতন মনের প্রতিটি কোণে জাদুয়ার প্রতি এক অদৃশ্য আগ্রাসন শক্তি তৈরি হয়েছে। সে জানে এই নারী শুধুমাত্র তার, এবং তার অনুমতি ছাড়াও অন্য কারো সাহস নেই এই নির্বোধ রমণীর নিকটে আসার। কিন্তু এক অদ্ভুত ধরনের নিরাপত্তার বোধ তার ভেতরে ভর করে আছে, যা তাকে সবসময় জাদুয়ার দিকে টেনে নিচ্ছে ভয়ঙ্করভাবে। সে জাদুয়ার পাশে অন্য কারো উপস্থিতি সহ্য করতে সক্ষম হচ্ছে না। এই অধিকারবোধ যেন তার ভেতরে এক নিষ্ক্রিয় শান্ত অগ্নি, যা একটু আগুনের সংস্পর্শে উত্তপ্ত হয়ে উঠতে পারে। এর মধ্যে সাব্বির আর স্নেহার সম্পর্কেও এক অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে। সাব্বির স্নেহার সাথে না চাইতেও ফোনে প্রতিদিন কথা বলার দরুন অদ্ভুতভাবে স্নেহার প্রতি মায়া জড়িয়ে পড়ে। এমনকি স্নেহাকে না দেখে তার সম্পর্কে না জেনেই মনের অন্তরালে বুনতে শুরু করে মায়া নামক বেড়াজাল। অপরিচিত নাম না জানা মেয়েটি সাব্বিরের মনকে স্নিগ্ধ শান্তির মায়ায় জড়াচ্ছে ক্ষণে ক্ষণে। কি হবে এই বেড়াজালের নতুন রূপ যখন সম্মুখে আসবে পরিচিত রূপ? রাতের আকাশে পূর্ণিমার চাঁদের আলো ঝরে পড়ছে সুলতানা ভিলার ওপর। গাছপালার আলো ছায়ার লুকোচুরি খেলা আর মৃদু হাওয়ার সঙ্গীতে পরিবেশকে এক অন্যরকম মায়াময় করে তুলেছে। পাখির কিচিরমিচির, গাছের পাতার মৃদু মর্মর ধ্বনি যেন তাদের হৃদয়ের প্রতিটি অনুভূতিকে আরও স্পষ্ট করে তুলছে। তিমিরের রাতের প্রকৃতির এই মোহনীয় রূপ নিজ ব্যালকনিতে দাঁড়িয়ে প্রকৃতিপ্রেমী মেয়েটি খুঁটিয়ে খুঁটিয়ে উপভোগে ব্যস্ত। আজ সে তন্দ্রাদের পরিত্যাগ করে সন্ধি জমিয়েছে প্রকৃতির সাথে। ঠিক সেই মুহূর্তে কক্ষে আগমন ঘটে হাসিলের। শূন্য বিছানায় নজর পড়তেই হৃদয় কুঁচকে আসে তার। আজ তন্দ্রাদের শেহজাদিকে বিছানায় না দেখে নেত্রযুগল ঘোরাতেই চোখে পড়ে খোলা দরজার ব্যালকনি। সেখানটায় পদযুগল রাখতে দৃষ্টিপথে ভেসে ওঠে মুগ্ধতায় প্রকৃতি অবলোকন করা মুখাবয়ব। তখনই গলা খাকার দিয়ে হাসিল বলে ওঠে, প্রকৃতি বিলাস শেষ হলে রুমে আসো। বলেই হাসিল প্রস্থান করে কক্ষে। আকস্মাৎ হাসিলের ভারী কণ্ঠস্বর কর্ণে পৌঁছতেই চমকে ওঠে হাসিলের যাওয়ার পানে। যে কোনো শব্দ না করে নিজ পদযুগল ফেলে কক্ষের উদ্দেশ্যে। কক্ষে প্রবেশ করে কোনো বাক্যবায় না করে নতজানু হয়ে দাঁড়িয়ে রয় জাদুয়া। ইদানিং কেন জানি হাসিলের পানে তাকাতে তার ভীষণ লজ্জা অনুভূত হয়। জাদুয়াকে নতজানু হয়ে থাকতে দেখে হাসিল তীক্ষ্ণ মেজাজে বলে, তোমার মেঝের দিকে তাকিয়ে থাকার জন্য ডাকিনি, কোটটা খুলে দাও। বলেই হাসিল দুহাত সোজা উঁচু করে দাঁড়ায়। হাসিলের করা আদেশে জাদুয়া মাথা উঁচু করে হাসিলকে দেখে সম্মুখে এগিয়ে তার পরিহিত কোটটি খুলে দিতেই হাসিল জাদুয়ার দিকে ঘুরে ফের বলে, শার্টের বোতামগুলো খুলে দাও। জাদুয়া হাসিলের আদেশ মতো কাঁপা কাঁপা হাতে বোতাম খুলতে ব্যস্ত হয়ে পড়ে। ফলশ্রুতিতে সমগ্র মুখশ্রী জুড়ে শূন্যতায় সৃষ্টি হয় রক্তিম আভা। হাসিল জাদুয়ার পানে একাগ্রভাবে তাকিয়ে থেকে বলে, আজ তন্দ্রাদের শেহজাদির জেগে থাকার কি কোনো বিশেষ কারণ আছে? হাসিলের প্রশ্নে জাদুয়া থতমত খেয়ে বলে ওঠে, আসলে আমি সব সময়ই জেগে থাকার চেষ্টা করি, কিন্তু তারপরেও কেন জানি ঘুমিয়ে পড়ি। তাই আজ যাতে ঘুমিয়ে না পড়ি সেজন্য বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি দেখছিলাম। বলেই হাসিলের পানে চেয়ে ফের বলে, বোতাম খোলা শেষ। ডিনার বাক্যটি সম্পূর্ণ করে হাসিল হাত দিয়ে নিজের দূরত্ব বাড়িয়ে নিয়ে ফের নতজানু হয়ে রয় জাদুয়া। জাদুয়াকে এভাবে সরে যেতে দেখে হাসিল ভ্রুকুটি করে কোনো বাক্য ব্যয় না করে চলে যায় ওয়াশরুমের উদ্দেশ্যে। হাসিলের প্রস্থানে বড় একটি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বিছানায় ধপাস করে বসে নিজের অনিয়ন্ত্রিত ধুকপুক করা বক্ষপিঞ্জর চেপে ধরে জাদুয়া। খানিকক্ষণ বাদে হাসিল ফ্রেশ হয়ে কক্ষে প্রবেশ করে ক্লান্তিতে বিছানায় শরীর এলিয়ে দিতেই জাদুয়া বলে উঠিয়ে, করবেন না? জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তর স্বরূপ হাসিল এক কথায় বলে, না। হাসিলের করা প্রত্যুত্তরে জাদুয়া কোনো বাক্য ব্যয় না করে এগিয়ে যায় তার নিকট। সে জানে হাসিল বেশি প্রশ্ন করা পছন্দ করে না, তাই এখন অবধি জাদুয়া হাসিলের কোনো বাক্যের উল্টো প্রশ্ন করেনি।
হাসিলের প্রতিটি বাক্য তার জন্য চিরধার্য ভেবে পালন করার যথাসাধ্য প্রচেষ্টা করছে সে। ধীরগতিতে হাসিলের মাথার সম্মুখে বসে আলতো হাতে চুলগুলো বুলিয়ে দিতেই ভালো লাগার নেত্রযুগল বন্ধ করে নেয় হাসিল। মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে ব্যস্ত হয়ে পড়ে জাদুয়া বন্ধ নেত্রে হাসিলকে অবলোকন করতে। প্রভাত হতেই আলোর ঝলকানিতে আড়মোড়া ভেঙে নেত্রযুগল মেরে ধরে জাদুয়া। গতকাল সালাদ আদায় হতে ছুটি পেয়েছে সে, তাই তোড়জোড়ও নেই দ্রুত তন্দ্রা থেকে ওঠার। আজ জাদুয়ার ঘুম থেকে ওঠার পূর্বেই হাসিল প্রস্থান করেছে নিজ কর্মে। জাদুয়া অবাকই হয়েছে বটে, ঘুম থেকে উঠে হাসিলকে না দেখতে পেয়ে। এমনটা কখনোই হয়নি। তার দায়িত্ব পালন না করিয়ে হাসিল এখন অবধি প্রস্থান করেনি নিজ কর্মে। তবে আজ কেন? নিজ ভাবনার ইতি টেনে ফ্রেশ হয়ে জাদুয়া নিচে যেতেই পরিলক্ষিত হয় মারিয়াম বেগমের করা রান্নার বিরাট আয়োজনের। এই আয়োজনের মর্মার্থ বুঝতে না পেরে জাদুয়া স্নেহাকে বলে ওঠে। আপু, এত আয়োজন কিসের? জাদুয়ার প্রশ্নে তাদের হেল্পিং হ্যান্ড সাথী মুখ ভেঙিয়ে বলে ওঠে। আরে আপা, আপনার বড় মামির বিলেত ফেরত আত্মীয় আইব আজকে, তাই তো এত আয়োজনে ব্যস্ত। হুনসি মেলা দিন নাকি থাকবে এখানে, তাই যে কয়দিন একটা কামও করে নাই, সে ব্যস্ত হইয়া পড়ছে এত আয়োজন করতে। সুলতানা ভিলায় ঘটে চলেছে নতুন অতিথির আগমন। এই অতিথি কেমন প্রভাব ফেলবে তাদের শান্তিপূর্ণ জীবনে, সেটাই এখন দেখার পালা। কিছু দিনের মধ্যেই শুরু হবে জাদুয়ার মাধ্যমিক পরীক্ষা। ফলশ্রুতিতে স্কুল বন্ধ হয়ে গেছে কিছুদিন আগেই। স্কুলে যাওয়ার তোড়জোড় না থাকলেও পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে সে। তাই অতিথিদের আগমনের বার্তা নিয়ে তেমন মাথা না ঘামিয়ে সকালের নাস্তা সেরে চলে যায় নিজ কক্ষে পড়ার উদ্দেশ্যে। মারিয়াম বেগমের আয়োজনে কেটে যায় অনেকটা বেলা। সুলতানা ভিলায় মধ্যাহ্নের মাঝে আগমন ঘটে মারিয়াম বেগমের বিদেশ ফেরত ভাই শহীদ হোসেন এবং তার ছেলে ইয়াসিন এবং মেয়ে জারামণি। তাদেরকে নজরে পড়তেই চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের, মারিয়াম বেগম ব্যতীত। শহীদ হোসেনকে একজন ঠান্ডা এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী দেখালেও তার চোখের গভীরে এক কঠিন রহস্যের ছায়া ফুটে ওঠে, যা তাকে দেখে আন্দাজ করতে পারবে না কেউ। তার ছেলে ইয়াসিন সুদর্শন, তবে তার ঠোঁটের কোণে লেগে থাকা বিদ্রুপের হাসি এবং চোখের তীক্ষ্ণতা যেন কিছুটা ভীতিকর। সুলতানা ভিলায় সকলের চক্ষু চড়ক গাছ হওয়ার পেছনে রয়েছে নতুন অতিথি জারামণি, যার খুব ছোট এবং উগ্র পোশাক খুবই বেমানান সাব্যস্ত হচ্ছিল এই পরিবেশে। হেল্পিং হ্যান্ড সাথেই নতুন অতিথিকে এহেন পোশাকে দেখে নিজের পদক্ষেপ নেত্রকে কয়েকবার ঝাপটে স্নেহাকে ফিসফিসিয়ে বলে ওঠে। স্নেহা আপা, আমি যা দেখতাছি আপনিও কি তাই দেখতাছেন? কষ্ট কইরা এতটুকু পোশাক পইরার কি দরকার ছিল বলেন? না পইরাই চলে আসতো। সাথীর এহেন কথায় স্নেহা নিজ হাসি দমিয়ে রেখে সাথীকে মুখে তর্জনী আঙুল রেখে চুপ করার নির্দেশনা জানায়। স্নেহার আদেশে সাথীও চুপ হয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই মারিয়াম বেগম সকলের সাথে পরিচয় করিয়ে দেন নিজের ভাইয়ের সন্তানদের। তার ভাই পূর্বে এখানে আসলেও তার সন্তানদের আগমন ঘটেনি, এই প্রথম। পরিচয় করানোর মুহূর্তেই সিঁড়ি বেয়ে সেখানে আগমন ঘটে জাদুয়ার। সিঁড়ি বেয়ে নামার সময় জাদুয়া ক্ষণ মুহূর্তের জন্য উপলব্ধিও করতে পারেনি যে একজোড়া তীব্র ভস্মীভূত ধ্বংসাত্মক জ্বলন্ত দৃষ্টি তাকে গিলে খেতে উদ্যত। জাদুয়াকে দেখা মাত্রই ইয়াসিনের চোখে জ্বলন্ত লালসার আগুন দপদপ করতে থাকে, যেন অদৃশ্য সুতোর বাঁধনে জাদুয়াকে তার ইচ্ছার কারাগারে আটকে ফেলতে চায়। ইয়াসিনের এহেন মনোভাব হতে অজ্ঞ জাদুয়া সকলের সম্মুখে গিয়ে দাঁড়াতেই মারিয়াম বেগমের মুখে ফুটে ওঠে বিরক্তির ছাপ। অতিথিদের মাঝে মারিয়াম বেগম কঠোর মুখে কঠিনভাবে মুখ ভরা বিরক্তি নিয়ে জাদুয়াকে সুলতানা ভিলার বড় ছেলের বৌরূপে পরিচয় করিয়ে দেয় সকলের সাথে। অথচ এই পরিচয় ক্ষণেও ইয়াসিনের তীক্ষ্ণ দৃষ্টি সরেনি এক মুহূর্তের জন্যও। জাদুয়া বিবাহিত শোনার পরও কোনো ভাবান্তর পরিলক্ষিত হলো না তার মাঝে। সে এক ধরনের অপরিমেয় লালসায় আটকে আছে জাদুয়ার মাঝে। হঠাৎই জাদুয়ার নতুন মানুষের সম্মুখে দাঁড়াতে তার সৃষ্ট অস্বস্তির মাঝেই নেত্রযুগল মিলিত হয় ইয়াসিনের লালসাপূর্ণ দৃষ্টিতে। ঠিক সেই মুহূর্তেই জাদুয়ার সর্বাঙ্গ হিমশীতল হয়ে ওঠে, যেন সমস্ত প্রাণহীন বরফের সুপ্ত হয়ে গেছে সে। আতঙ্কের প্রবল ঠান্ডা স্রোত তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ে, যেন ভয় নিজেই তাকে গ্রাস করতে শুরু করেছে। বিধাতা নারীকে এমনভাবে তৈরি করেছেন যে কোনো পুরুষের দৃষ্টি দেখলেই নারী ক্ষমতা রাখে তার দৃষ্টি ভালো নাকি মন্দ তা উপলব্ধি করার।
প্রাপ্তবয়স্ক নারী কোনো পুরুষের স্পর্শ ব্যতীত তার চোখের দৃষ্টিতেই বলে দিতে পারে ওই দৃষ্টির মর্মার্থ। ঠিক যেমনভাবে জাদুয়াও কিছুটা আন্দাজ করতে সক্ষম হয়েছে ইয়াসিনের চাহনির অর্থ। ফলশ্রুতিতে ভয়ে গুটিয়ে স্নেহার সাথে মিশে যায় সে। তখনই ইয়াসিন তার হাত বাড়িয়ে দেয় জাদুয়ার সহিত হ্যান্ডশেকের উদ্দেশ্যে। ইয়াসিনকে নিজ হাত বাড়াতে দেখে জাদুয়া ভয়ে স্নেহার হাত চেপে ধরতেই স্নেহা ইয়াসিনের উদ্দেশ্যে বিরক্তকর অথচ শান্ত কণ্ঠে বলে ওঠে, ভাইয়া, আপনাদের ওখানে হয়তো মেয়েদের সাথে হ্যান্ডশেক করার নিয়ম আছে, কিন্তু আমাদের এখানে নেই। আর তাছাড়া দেখা যাবে জাদুয়া একবার আপনার হাত ধরলে সেটা আপনার নাও থাকতে পারে। স্নেহার কথায় ইয়াসিন ভ্রুকুটি করে প্রশ্ন করে। হোয়াট ডু ইউ মিন? ইয়াসিনের করা প্রশ্নের প্রত্যুত্তরে স্নেহা কিছু বলতে যাওয়ার পূর্বেই আয়েশা বেগম তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, কিছু না বাবা, ও বলতে চাচ্ছে আমাদের এখানে ছেলেদের সাথে কোনো মেয়ে হাত মিলায় না, এটাই আর কি। আয়েশা বেগমের প্রত্যুত্তরে ইয়াসিন জাদুয়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নামিয়ে নেয় নিজ হাত। তখনই জারামণি বলে ওঠে, ছি, সো আনকালচার। এইসব কারণেই এ দেশ এত পিছিয়ে। জারামণির কথার পৃষ্ঠে সাথী বলে ওঠে, আফা, আপনি ভুল করছেন। 4-এর আগে আনা কাল হয় না। 3, 2, 1। বিদেশি থাইকা দেখি গুনতেও পারেন না। সাথীর কথায় স্নেহা এবার নিজের হাসি থামিয়ে রাখতে না পেরে উচ্চ শব্দে হেসে উঠতে আয়েশা বেগমের চোখ রাঙানোতে দমে যায়। অন্যদিকে জারামণি ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ! কাজের মেয়ে হয়ে কোন সাহসে আমার সাথে কথা বলতে আসিস? এক চোরে তোর সব দাঁত ফেলে দিব, রাবিশ! জারামণির করা অপমানে মুহূর্তেই সাথীর হাস্যরত মুখে ছেয়ে যায় আধারের কালিমা। জারামণির এহেন বাক্যে ক্ষিপ্ত হয়ে যায় সুলতানা ভিলার সকল মানুষ। পরিস্থিতি বেগতিক দেখে মারিয়াম বেগম কথা ঘুরিয়ে অতিথিদের নিয়ে যায় তাদের কক্ষ দেখাতে। তাদের প্রস্থানের পানে ক্ষিপ্ত নয়নে চেয়ে থাকে জাদুয়া ও স্নেহা চলে যায় সাথীকে সান্ত্বনা দিতে। তপ্ত প্রভাতবেলা গড়াতে থাকে। মধ্যাহ্নের প্রখর রোদ যেন আকাশে বাতাসে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়। বেলা ক্রমশই ঢলে পড়ে অপরাহ্নে। রবি তার আগ্নিময় তেজ হারিয়ে ক্লান্ত হয়ে মৃদু মেঘের আস্তরণে ঢাকা পড়ে। বিকেলের কোমল আভা ক্রমশই তমাশায় ঢেকে যায়, যেন দিন তার ক্লান্তি মুছে ফেলে অবসন্ন হচ্ছে। পশ্চিম আকাশে সূর্য অস্ত যেতে যেতে চারিপাশে অন্ধকারে ঝোল পড়িয়ে দেয়। সন্ধ্যা আসে ধীরে ধীরে, তমসার চাদর মেলে ধরতে থাকে রাতের ঘনময় আবছা কালো আবরণে। অবশেষে সব কোলাহল স্থমিত হয়ে আগমন ঘটে রাতের। প্রভাত হতে রাত গড়ানোর মধ্যকার সম্পূর্ণ সময় জুড়ে জাদুয়া ব্যস্ততায় কাটায় ইয়াসিন হতে নিজেকে আড়াল করায়। রাতের আহারের সময় হতেই সকলে উপস্থিত হয় ডাইনিং টেবিলের সম্মুখে। জাদুয়া সেখানে উপস্থিত হতেই ইয়াসিন ঠিক জাদুয়ার নিকটে গিয়ে দাঁড়াতেই তার বাহুর স্পর্শ জাদুয়ার হাতে লাগতেই নিজেকে দূরে সরাতে ব্যস্ত হয়ে পড়ে সে। পরন্তু এতেও কোনো লাভ পরিলক্ষিত হলো না। জাদুয়া যত পেছাচ্ছে ইয়াসিনও তত তার নিকটে যাচ্ছে। এমতো অবস্থায় জাদুয়া সুলতানা খানের উদ্দেশ্যে বলে, নানুমণি, আমার ক্ষুধা নেই, খাবো না আজ। জাদুয়ার কথায় সুলতানা খান চিন্তিত হয়ে বলে ওঠেন, কেন শোনা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? সুলতানা খানের করা প্রশ্নে জাদুয়া সম্মতি জানিয়ে প্রস্থান করে সেখান হতে। জাদুয়ার প্রস্থানের পানে একধারে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে মুখে কুটিল হাসি ফুটিয়ে তোলে ইয়াসিন। নিজ কক্ষে গিয়ে আনমনা হয়ে বই খুলে বিছানায় বসে পড়ে জাদুয়া। বই তার সম্মুখে থাকলেও ধ্যান তার অন্য প্রান্তে। জাদুয়ার ইয়াসিনের চাহনি নিজ শরীরের কেমন প্রবাহমান বিষের ন্যায় মনে হচ্ছে। কোনো ক্রমেই ওই চাহনি সহ্য হচ্ছে না তার। কি করবে সে এখন? শুনেছে দীর্ঘ সময়ের জন্যই আগমন ঘটেছে ওই অতিথি নামক অসহ্য ব্যক্তির। একই বাড়িতে থেকে ঠিক কতক্ষণ সে নিজেকে আড়াল করে রাখতে পারবে ওই বিষাক্ত চাহনি হতে? জাদুয়ার চিন্তার মাঝেই কক্ষে আগমন ঘটে হাসিলের। এতেও কোনো হেলদোল পরিলক্ষিত হলো না তার মাঝে। জাদুয়াকে নিশ্চল দেখে ভ্রুকুটি করে খানিকক্ষণ দৃষ্টি তাক করে রাখে হাসিল জাদুয়ার পানে। আজ কেমন অন্যরকম লাগছে মেয়েটিকে। নিজ ভ্রুদয়ে মাঝখানে ভাঁজ রেখে হাসিল গলা খাকারি দিয়ে উঠতে সম্বিত ফিরে পায় সে। হাসিলকে দেখে নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, আপনি আজ এত তাড়াতাড়ি? জাদুয়ার করা প্রশ্নে হাসিল কোনো প্রত্যুত্তর না করে বলে ওঠে, কি সমস্যা? এরকম লাগছে কেন তোমাকে?
হাসিলের করা প্রশ্নে জাদুয়া ভাবনার জগতের বিচরণ করে ভাবতে থাকে। আমার কি ওই লোকটার করা অদ্ভুত আচরণের কথা ওনাকে বলা উচিত? এই কথা ভাবার পরক্ষণেই জাদুয়ার মনে পড়ে যায় সাজিদের হাত ভাঙার ঘটনা। জাদুয়ার চিন্তার মাঝে হাসিল ধমক দিয়ে বলে ওঠে, এই যে ভাবনার জগতের শেহজাদি, একটু নিজের রাজ্য হতে বেরিয়ে আসুন। না আসতে পারলে বলুন, আমি টেনে হিঁচড়ে বের করি। হাসিলের দেয়া ধমকে জাদুয়ার নিজ ভাবনার ইতি টেনে কথা ঘোরানোর জন্য নিজ হাতে বই নিয়ে বলে ওঠে, দেখুন না, কয়েকদিন পরেই পরীক্ষা, অথচ রায়ানের এই অধ্যায়গুলো আমার মাথায় ঢুকছে না। তাই খুব চিন্তা হচ্ছে পরীক্ষা নিয়ে। জাদুয়ার করা প্রত্যুত্তর হাসিলের নিকট কেমন অদ্ভুত লাগলো, কারণ খানিকক্ষণ পূর্বে জাদুয়ার মুখের যে ভঙ্গি ছিল তা এই কারণটার সাথে ঠিক মানানসই মনে হচ্ছে না হাসিলের। পরক্ষণেই হাসিল কিছু একটা ভেবে তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, শুধুমাত্র এই কারণে এতক্ষণ চিন্তার জগতে বিচরণ করছিলে? হাসিলের তীক্ষ্ণভাবে করা প্রশ্নে জাদুয়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সায় জানায়। হাসিল খানিকক্ষণ মৌন থেকে বলে ওঠে, ওকে ফাইন, আমি ফ্রেশ হয়ে এসে তোমাকে বুঝিয়ে দিচ্ছি অধ্যায়গুলো। কেমিস্ট্রিতে যত প্রবলেম আছে তা বের করো। হাসিলের কথায় জাদুয়া থতমত খেয়ে যায়। সে সত্যি রসায়নে অনেক দুর্বল, কিন্তু তারপরও সে হাসিলের কাছে পড়তে ইচ্ছুক নয়, কারণ মূলত হাসিলের রকচটা স্বভাবটা। দেখা যাবে জাদুয়া বুঝতে না পারলে দেবে এক জ্বর বসিয়ে, কিন্তু না করার সাহসও যে তার নেই। দেখা যাবে না করার ফলেও সেই একই জ্বর এসে জুটবে তার কপালে। তাই আর বেশি না ঘেটে সম্মতি জানায় হাসিলের প্রস্তাবে। হাসিল ফ্রেশ হতে চলে যেতেই জাদুয়া তার যাবতীয় সকল সমস্যা বের করে বসতেই খানিকক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে হাসিলের আগমন ঘটে জাদুয়ার সম্মুখে। জাদুয়ার বের করা সমস্যাগুলোর মধ্যে একটি বিষয়বস্তু সিলেক্ট করে হাসিল মনোনিবেশ করে জাদুয়াকে বোঝানোর উদ্দেশ্যে। অনেকক্ষণ যাবৎ একটি বিষয় বোঝানোর সত্ত্বেও যখন জাদুয়া বুঝতে সক্ষম হচ্ছিল না, তখনই হাসিল শটান হয়ে দাঁড়িয়ে চলে যায় ব্যালকনিতে। সেখানে গিয়েই কল করে সাব্বিরের উদ্দেশ্যে। কল রিসিভ হতেই হাসিল দাঁতে দাঁত চেপে সাব্বিরকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে ওঠে, সাব্বির, রাগ নিয়ন্ত্রণ করার উপায় বল, আর তা না হলে আজ আমার রিভলভারের বুলেট উঠবে কারো মাথায়। হাসিলের এহেন ধমকি স্বরূপ বাক্য শুনে সাব্বির হাসিলকে বলে ওঠে, সাব্বিরের প্রশ্নে হাসিল ক্ষিপ্ত স্বরে চুলগুলো মুষ্টিবদ্ধ করে বলে ওঠে, মানুষ এত গাধা কি করে হয়? তুই জানিস গত 1 ঘন্টা যাবত আমি জাদুয়াকে একটা বিষয় বোঝানোর জন্য চেষ্টা করছি, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। বিলিভ মি, ওর জায়গায় তুই থাকলে এতক্ষণে শ্যুট করে দিতাম। হাসিলের বলা বাক্যে সাব্বির শুকনো কাশি দিয়ে নিজেকে ধাতস্থ করে বলে, সাব্বিরের বলা ধ্বনিতে হাসিল সোজাসাপটা প্রতি উত্তর করে, ওকে শিশু ভাবা আমার পক্ষে সম্ভব না। আরে যাকে দেখলে প্রতিনিয়ত মাথায় উল্টাপাল্টা চিন্তা ঘুরপাক খায়, তাকে কি করে শিশু ভাববো? হাসিলের প্রতি উত্তরে সাব্বির ভেবাচাকা খেয়ে বলে ওঠে, কেন? সাব্বিরের দেয়া বুদ্ধিতে হাসিল তেতে উঠে কল কেটে চলে যায় জাদুয়ার সম্মুখে। হাসিলকে নিজের সম্মুখে দেখে বলে ওঠে, আপনি হঠাৎ বারান্দায় কেন গেলেন? আমি তো এখনো কিছু বুঝিনি। জাদুয়ার বলা বাক্যে হাসিল নিজেকে ধাতস্থ করে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আবার মনোনিবেশ করে জাদুয়াকে বোঝাতে। জাদুয়াকে বোঝানোর সময়কালে পরপর অনেকবার হাসিল বারান্দায় গিয়ে সাব্বিরকে কল দিয়ে নিজের রাগ ঝেড়ে ফের চলে আসে জাদুয়াকে পড়ানোর উদ্দেশ্যে। হাসিলের বারবার বারান্দায় যাওয়াটা ঠিক হজম হয় না জাদুয়ার, কিন্তু তারপরও কোনো প্রশ্ন না করে নিজ পড়ায় মনোনিবেশ করে, কারণ সে জানে হাসিলকে যাই জিজ্ঞেস করা হোক না কেন তার নিকট হতে প্রত্যুত্তর আসবে না কোনো প্রকার। এবার যেন হাসিলের ধৈর্যের বাঁধ ভেঙে যায় সম্পূর্ণরূপে। প্রচণ্ড ক্রোধে জাদুয়ার বই ছুঁড়ে ফেলে থুতনি চেপে ধরে বলে ওঠে,
হ্যাঁ, সায়েন্স কে নিতে বলেছিল তোমারে? হ্যাঁ, বালপাকনামি কইরা সায়েন্স নিতে গেছো কেন? মাথায় যে গোবরও নাই সেটা কি জানতা না? সেই কখন থেকে বুঝাইতে বসছি, কিন্তু এখন অবধি ফলাফল শূন্য। মাথায় গোবর থাকলেও তো এতক্ষণে একটা পদ্ম ফুল ফুইটা যাইতো, কিন্তু তোমার তো তাও নাই। হাসিলের বলা কথার তাপে জাদুয়া থ হয়ে কিছুক্ষণ বসে নাক টানা শুরু করে দেয়। হাসিল জাদুয়ার নাক টানার শব্দে তার নেত্রের পানে চাইতে পরিস্ফুটিত হয় অগণিত অশ্রুকণা। তবে এতক্ষণ যাবৎ কোনো শব্দ না করেই মেয়েটি কান্না করছিল। ভাবতেই মুহূর্তেই হাসিলের জ্বলে ওঠা ক্রোধ নিভে যায় জাদুয়ার ছোট্ট অশ্রুকণার দাপটে। জাদুয়ার থুতনি ছেড়ে দিতে জাদুয়ার নাক টানতে টানতে বই উঠিয়ে ফের চলে আসে হাসিলের নিকট। নিস্তব্ধতায় ঘিরে রয়েছে মেয়েটি, কিন্তু অশ্রুকণারা তাদের চলাচল থামায়নি খানিক সময়ের জন্য। হাসিলের অন্তঃস্থলে কেমন জ্বলন অনুভূত হচ্ছে মেয়েটির নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণা দেখে। মুহূর্তে কেমন ছটফট করছে তার হৃৎপিণ্ডটা। হাসিল নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, যাও, আজকের জন্য এইটুকুই, কাল না হয় আবার বোঝাবো। হাসিলের বলা বাক্য জাদুয়ার কর্ণে পৌঁছতেই কোনো বাক্য ব্যয় না করে হাসিলের পানে একটিবারও না তাকিয়ে সেখান থেকে উঠে গিয়ে কাত হয়ে শুয়ে পড়ে বিছানায়। মেয়েটির নিশ্চুপতা কেমন অশান্ত করে দিচ্ছে কঠোর পুরুষটিকে। জাদুয়া যে খুব বেশি কথা বলে তা নয়, কিন্তু নিজের ওই ভীতু মুখ নিয়ে আমতা করে অনেক কিছুই বলার চেষ্টা করে। তাহলে কি হাসিল খুব বেশি কটু কথা বলে ফেলেছে আজ জাদুয়াকে? নিজের করা চিন্তার মাঝেই হাসিল চলে যায় বারান্দায়। সদ্য হাসিলের রাগ সহ্য করে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল সাব্বির, কিন্তু হাসিল নামক নির্দয় মানবটি তাকে টেনে হিঁচড়ে বের করে দিল তার ঘুম হতে ফোনের কর্কশ শব্দে। ঘুমো ঘুমো চোখে বিরক্ত হয়ে নিজেকে সামলে সাব্বির কল রিসিভ করতেই হাসিল বলে ওঠে, সাব্বির, মেয়েটার রাগ কিভাবে ভাঙায় বলতে পারিস? হাসিলের একটি প্রশ্নে সাব্বিরের ঘুম উবে গিয়ে মস্তিষ্কে জন্ম নিল কৌতূহলবোধ। নিজেকে ধাতস্থ করে সাব্বির বলে ওঠে, সাব্বিরের বলা কথায় হাসিল বিরক্ত হয়ে কিছু বলবে, তখনই সাব্বির বলে ওঠে, সাব্বিরের প্রশ্নে হাসিল জাদুয়াকে বলা সকল কটু কথা খুলে বলতে সাব্বির মনে মনে বলে, কথাগুলো নিজ মনে আউড়িয়ে সাব্বির বলে ওঠে, সাব্বিরের প্রশ্নের প্রত্যুত্তর স্বরূপ হাসিল বলে, তারিফ কিভাবে করব? হাসিলের প্রশ্নে সাব্বির আফসোস করে মনে মনে বলে, কথাগুলো ভেবে সাব্বির বলে ওঠে, সাব্বিরকে হাসিল কথা বলা থেকে থামিয়ে বলে ওঠে, চাঁদের কি নাক মুখ আছে যে বলবো ও চাঁদের মতো দেখতে? হাসিলের করা প্রশ্ন সাব্বিরের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে সে নিশ্চুপ হয়ে কানে ফোন চেপে কোনো প্রকার প্রত্যুত্তর না করে ঠায় দাঁড়িয়ে রয়। সাব্বির এই মুহূর্তে কোনো প্রকার বাক্য ব্যয়ে আগ্রহ অনুভব করছে না। মানুষ কি করে এতটা বিরক্তিকর হতে পারে তা তার বোধগম্য হচ্ছে না। আরে ভাই, যা বলতে বলবো তা যদি নাই বলতে পারিস তবে কেন আমায় বিরক্ত করছিস? মানুষ কি চাঁদের সাথে তুলনা দেয় নাক মুখ দেখে? আর সবচেয়ে বড় কথা, তোর মতো নিরামিষ এত গভীর প্রেমে কি করে পড়লি? সাব্বিরের এই সকল কথাগুলো ভাবার মধ্যে হাসিল বলে ওঠে, কিরে, তুই এভাবে নিশ্চুপ হয়ে রয়েছিস কেন? তোর মুখ খুলতে কি ইনভিটেশন দিতে হবে? হাসিলের প্রশ্নে সাব্বির বিরক্ততা লুকিয়ে অনিচ্ছা সত্ত্বেও বলে ওঠে,
সাব্বিরের বলা প্রতিটি বাক্য হাসিল মনোযোগ সহিত শ্রবণ করে নিজ পদযুগল রাখে কক্ষের অভ্যন্তরে। জাদুয়া অভিমানের প্রকোপে সকল দায়িত্ব পালনের কথা ভুলে সেই তখন থেকে কাত হয়েই শুয়ে রয়েছে। হাসিল নিজেকে ধাতস্থ করে জাদুয়ার সম্মুখে দাঁড়িয়ে জাদুয়াকে ডাকলেও কোনো সারা শব্দ পরিলক্ষিত হয় না হাসিলের নেত্রে। হাসিল ফের জাদুয়াকে ডাকে, কিন্তু ফলাফল দাঁড়ায় শূন্যের কোঠায়। এবার রকচটা হাসিলের জাদুয়ার নীরবতা মেজাজ বিগড়ে দিয়ে ধমকের সুরে বলে ওঠে, নির্বোধ মেয়ে, এক্ষণে ওঠো, আর তা না হলে একদম কোণে করে উঠিয়ে ফেলে দিয়ে আসবো। হাসিলের ধমক দেয়া কথা জাদুয়ার কর্ণকুহরে পৌঁছতে ভয় তড়িঘড়ি করে উঠে নতজানু হয়ে বসে পড়ে। হাসিল জাদুয়াকে উঠতে দেখে নিজের রাগ কমিয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে গলা খাকারে দিয়ে সাব্বিরের বলা কথাগুলো বলার প্রস্তুতি নিয়ে আমতা আমতা করে বলে, মানে জাদুয়া, তোমাকে ঠিক চাঁদের অভিমান না, মানে চাঁদ। জাদুয়া হাসিলের এহেন আজগবিভাবে বলা কথার মর্মার্থ বুঝতে না পেরে নতজানু মাথাটা উঠিয়ে হাসিলের পানে তাক করে। হাসিল তখনও সাব্বিরের শিখিয়ে দেওয়া কথাগুলো কি করে বলবে তা চিন্তা করে উসখুস করে ওঠে। হাসিলের এহেন অস্থিরতা দেখে জাদুয়া অবুঝের ন্যায় হাসিলের পানে দৃষ্টি তাক করে রাখে। হাসিল তৎক্ষণাৎ বলে ওঠে, নট পসিবল, আমার পক্ষে এইভাবে কথা বলা সম্ভব নয়। বলেই নিজ ভ্রুযুগল কুঁচকে জাদুয়ার পানে চেয়ে বলে ওঠে, দেখো, আমার উপর রাগ হওয়ার কোনো কারণই নেই তোমার, কারণ আমি যা বলেছি তা একদম সত্যি কথা, একটাও মিথ্যা কথা বলিনি, তাই রাগ করার কোনো প্রশ্নই আসে না। তুমি শুধু একটু বেশি বেশি বাদাম খেও, তাহলে সব কিছু সহজেই ওই গোবর না মানে মাথায় ঢুকবে। কথাগুলো বলেই হাসিল জাদুয়ার পানে দৃষ্টি তাক করতেই পরিলক্ষিত হয় জাদুয়ার অশ্রুসিক্ত নয়নে হাসিলের পানে চেয়ে থাকা নেত্রযুগল। জাদুয়ার অশ্রুসিক্ত নয়ন দেখে হাসিল তড়িৎ গতিতে জাদুয়ার মুখের আদল নিজ দু হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, দেখো, কান্না থামাও। এখানে কান্না করার মতো আমি কি বললাম যে তুমি কাঁদছো? হাসিল কথাগুলো বলে জাদুয়ার নীরবে নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো মুছে দিতে দৃষ্টিতে পরিস্ফুটিত হয় কান্নার দরুন ফুলে ওঠা তার সম্পূর্ণ মুখের আদল। লাল হয়ে থাকা নাক, টমেটোর মতো গাল, ফুলো ফুলো ঠোঁট মেয়েটিকে আরও স্নিগ্ধ করে তুলেছে। কি দারুণ, কি মোহনীয় লাগছে মেয়েটিকে। হাসিল মুহূর্তের জন্য ভুলে যায় সব কিছু। জাদুয়ার কম্পিত অশ্রুযুগলে নয়ন রেখে ক্রমাগত শুকনো ঢোক গিলে সে, যার দরুন তার পুরুষালী অ্যাডামস অ্যাপেলটি ওঠানামা করছে ক্ষণে ক্ষণে। এক অদ্ভুত মোহে ডুবে যাচ্ছে হাসিল। পূর্ণ বশীভূত হয়ে শুকনো ঢোক গিলে হাসিল ধীরে ধীরে নিজ গ্রীবাতে সে নুইয়ে আকস্মিকভাবে তার দৃঢ় শুকনো অধৈর্যরা ছুঁয়ে দেয় জাদুয়ার গোলাপের পাপড়ির ন্যায় তুলতুলে অশ্রুযুগলে। মুহূর্তে কেঁপে ওঠে জাদুয়া, শরীরে শিরায় শিরায় প্রবাহিত হয় হিমশীতল প্রভাঞ্জ। অজানা অনুভূতিরা এসে ঘিরে ধরেছে দুটি মানব হৃদয়কে। এই শিহরণ জাগানো স্পর্শের অনুভূতি যেন দুটি মানব দেহের জন্য সম্পূর্ণ নতুন। ঠাউর করা গেল না তাদের অষ্টমিলনের ক্ষত। হাসিলের এহেন কর্মে জাদুয়া কোনো কিছু করার বোধশক্তি হারিয়ে নিশ্চল স্তব্ধ হয়ে নিজ কামেজের দু অংশ চেপে ধরে শক্ত হয়ে ঠায় বসে রয়। অন্যদিকে হাসিলের মাঝে অনুভূতিদের আনাগোনা এতটাই বৃদ্ধি পায় যার দরুন নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে জাদুয়ার কটিদেশ শক্ত করে নিজ হাতের অন্তরালে নিয়ে অতি নিকটে টেনে নিজ অধরের স্পর্শ গভীর করতেই মুচড়ে যাওয়া ফুলের ন্যায় জাদুয়া নিশ্চল হয়ে নেতিয়ে পড়ে হাসিলের বক্ষ মাজারে। জাদুয়াকে অচেতন অনুভব হতে নিঃসম্বিত ফিরে পায় হাসিল। জাদুয়ার কটিদেশ হতে এক হাত তার মাথায়, অন্য হাত দ্বারা নিজ বক্ষের সহিত চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে সে। মুহূর্তেই জাদুয়ার অচেতন অবস্থা হাসিলের অন্তরে গভীর আশঙ্কার জন্ম দেয়। নিজ রক্ত প্রবাহের প্রতিটি স্পন্দনে যেন সে এক অমোঘ টান অনুভব করছে, যা তাকে জাদুয়ার স্থির নীরবতার দিকে টেনে নিয়ে যায় ক্ষণে ক্ষণে। নিজের কোমল অনুভূতি দিয়ে জাদুয়ার মুখের অনুজ্জ্বল রূপকে দেখে হাসিলের মনে হয় যেন সে পূর্ণিমার রাতে এক অভিশপ্ত নিষ্কলঙ্ক চাঁদের অলোক স্পর্শে মগ্ন হয়েছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে হাসিল মোহগ্রস্তের ন্যায় বলে ওঠে, তোমার এই রূপ চাঁদকেও হার মানায়। চাঁদের চেয়েও তুমি মায়াবী, রূপে ঢাকা যেন এক স্বপ্ন বেশি। চাঁদের চেয়েও তুমি মধুর, কথায় ঝরে স্নিগ্ধতার সুর। চাঁদের আলো আসে চলে যায় ধীরে, পরন্তু তুমি রবে হৃদয়ের মনে কোঠায়, গোপনে নীরবে নীরে। বলো, নও কি তুমি চাঁদের চেয়ে সুন্দর?
তোমার রূপে হার মানে জোছনার মায়াবী আনন্দর। বাক্যগুলো শেষ করে জাদুয়ার অচঞ্চল অবয়বের প্রতি নির্নিমেষে চেয়ে থাকে হাসিল। জাদুয়ার কোমল মুখাবয়বের উপর জানালা ভেদ করে এক সূক্ষ্ম আলোর রেখা পড়তেই হাসিল নিজের অস্থির হৃৎপিণ্ডকে সামলানোর চেষ্টায় নিজেকে আরও সংযত করে। বক্ষস্থল থেকে এক গভীর নিঃশ্বাস তুলে সে জাদুয়ার ভেজা উষ্ণ যৌবনের দিকে তাকায়, যা তাকে বারবার অনিয়ন্ত্রিত হতে বাধ্য করছে। উষ্ণ হতে নিজ চোখ সরিয়ে হাসিল নিঃশব্দে ধীরে সুস্থে জাদুয়াকে নিজের প্রশান্ত হতে শুইয়ে দেয় নরম বিছানায়। ফের হাসিল কাতর হয়ে জাদুয়ার মাথার পাশে বসে, আলতোভাবে জাদুয়ার কপালের সহিত নিজের কপাল ঠেকিয়ে রাখে কিছু মুহূর্ত। মনে হয় যেন এই নিস্তরঙ্গ মুহূর্তেই সে জাদুয়ার অস্তিত্বকে অনুভব করতে পারছে, নিজের সমস্ত প্রেম আর গভীরতর সাক্ষাতের সাথে। একই অনুভূতির প্রবাহে যেন তারা পরস্পরের হৃদয়ে গভীরে ডুবে গেছে। কোনো কথার প্রয়োজন নেই, কেবল নিঃশব্দে আবেগমথিত নৈশব্দের প্রতিটি স্পন্দন, নীরব আবেগপূর্ণ নীরবতার প্রতিটি শব্দই তাদের মিলিত করছে। নিজেকে সামলে হাসিল জাদুয়ার নিস্তরঙ্গ মুখাবয়বকে আলতো হাত দিয়ে ছুঁয়ে দেয়, যেন নিজের অসীম দায়িত্বপরায়ণতায় সে এই অবোধ নারীটির জন্য সবটুকু স্নেহ উজাড় করে দিতে প্রস্তুত। গভীর অমানিসা কাটিয়ে ধরণীতে হাতছানি দেয় উজ্জ্বল দীপ্তিময় দিবাকর। এই দিবাকর জানান দেয় নিজ অলসতা কাটিয়ে ঘুম থেকে জাগ্রত হওয়ার বাণী। জাদুয়া আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই নিজেকে আবিষ্কার করে কারো শক্ত বাহু ডোরে। নিজেকে ধাতস্থ করে সেই ব্যক্তির পানে নজর দিতে চোখে পরিস্ফুটিত হয় হাসিলের ঘুমন্ত মুখাবয়ব। মুহূর্তের মনে পড়ে যায় রাতের সম্পূর্ণ ঘটনা। লজ্জায় আবিষ্ট হয়ে সম্পূর্ণ মুখশ্রীতে ছড়িয়ে পড়ে রক্তিম আভা। জাদুয়া নড়াচড়া ভুলে ঝড় বস্তুর ন্যায় পড়ে রয় হাসিলের বাহুডোরের মাঝে। তখনই আকস্মাৎ হাসিল নিজ ভারী কণ্ঠে বলে ওঠে, আপনার ঘুম ভাঙলে এবার আমায় উঠতে দিন। সারা রাত তো কোলবালিশের ন্যায় জাপটে ধরেছিলেন, ঘুমাতে দেননি, এখন না হয় ছাড়ুন। হাসিলের এহেন বাণী জাদুয়ার কর্ণকুহরে পৌঁছতেই ছিটকে দূরে সরে গিয়ে ভ্রুকুচকে মনে মনে বলে ওঠে, সারা রাত ওনাকে জড়িয়ে শুয়েছিলাম, ঘুমোতে দেয়নি, অসম্ভব। একটু আগেও তো উনি জড়িয়েছিলেন, তবে এখন কেন বলছেন আমি ছিলাম? জাদুয়ার ভ্রু কুচকানো চিন্তার মাঝে হাসিল নিজ অধরে বাঁকা হাসি ফুটিয়ে জাদুয়ার কর্ণের সম্মুখে নিজ অস্ত্র এনে হিসিয়ে বলে ওঠে, নেহাত আমি একজন ধৈর্যশীল পুরুষ, তাই গত রাতে ওভাবে জড়িয়ে থেকেও বেঁচে গেছেন। কিন্তু নেক্সট টাইম যে বেঁচে যাবেন তার কোনো নিশ্চয়তা আমি দিতে পারছি না। সো বি কেয়ারফুল। আমি অনিয়ন্ত্রিত হলে সামলাতে যে বড় কষ্ট হয়ে যাবে আপনার ভাবনার জগতের শেহজাদি। বলি হাসিল উঠে চলে যায় ওয়াশরুমে। হাসিলের বলা কথায় জাদুয়া স্তব্ধ হয়ে দৃষ্টির তাক করে থাকে হাসিলের পদচারণের পানে। বুঝতে কি পারল সে হাসিলের বলা কথার মর্মার্থ সে জানে, তবে হঠাৎই জাদুয়ার সর্বাঙ্গ জুড়ে বয়ে যায় শীতল হাওয়া, যা কাঁপুনির সৃষ্টি করে তার দেহে। ইদানিং জাদুয়ার কেন জানি তার দায়িত্বগুলো পালন করতে বেশ লজ্জা অনুভূত হয়। দোয়া পড়ে ফু দেওয়া অবধি ঠিক ছিল, কিন্তু হাসিলের ললাটে নিজের অধরে চুম্বন আঁকতে গেলে আজকাল কেমন অসহনীয় ধরপর অনুভব হয় তার পক্ষে। অষ্টজোড়া ললাটে ছোঁয়াতেই কম্পিত হয়ে যায় তার সর্বাঙ্গ। সে চাইলেও নিজেকে এই কম্পন হতে বিরত রাখতে সক্ষম হয় না। আর আজ তো জাদুয়ার মৃতপ্রায় অবস্থা। গতকালের ঘটনার পর সে হাসিলের পানে তাকাতেই পারছে না, অথচ এ বেহায়া পুরুষকে দেখে এমনভাবে আছে যেন কালকের করা তার কোনো ঘটনাই মনে নেই। অথচ জাদুয়া সে চাইলেও ভুলতে পারছে না গতকালের ঘটনাগুলো। যতবার তার দৃষ্টি পড়ছে হাসিলের অস্থির মাঝে, ততবার কম্পন অনুভূত হয়েছে নিজ পক্ষে। তাই তো দোয়া পড়ে ফু দিয়ে কোনো প্রকার হেলদোল ছাড়াই ললাটে চুমু না দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে ভাবছে সে গত রাতের কথা। জাদুয়ার ভাবনার মাঝেই হাসিল তাকে ধমক দিয়ে বলে, নিজের কাজ সম্পূর্ণ না করে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? হোক, আর একটুও যদি লেট করাও আমাকে, তবে বিশ্বাস করো তোমার ওই লাল ওষ্ঠজোড়া আমি কেটে রেখে দেব। তখন তোমার আর কষ্ট করে দায়িত্ব পালন করতে হবে না। হাসিলের এহেন রাগান্বিত বাণী জাদুয়ার কর্ণে ধাক্কা খেতেই মনে পড়ে যায় গত রাতে তাকে বলা কটূক্তিগুলো। মুহূর্তেই সকল লজ্জা গায়েব হয়ে ডানা ঝাপটে বেড়ায় অভিমানগুলো। তৎক্ষণাৎ জাদুয়া হাসিলের ললাটে নিজের অধরে চুম্বন এঁকে দিয়ে হনহনিয়ে নেমে যায় বিছানা হতে। মুখ ভার করে দাঁড়িয়ে থাকে নিজের দ্বিতীয় দায়িত্ব পালনের উদ্দেশ্যে।
হাসিল জাদু আর এহেন হালাত দেখে অধরে হাসির রেখা ফুটিয়ে পদযুগল ফেলে নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে হলরুম পেরিয়ে বের হওয়ার সময় পেছন থেকে ডাক পড়ে সুলতানা খানের। তিনি হাসিলকে উদ্দেশ্য করে বলেন, হাসিল, আজ সকলের সাথে ব্রেকফাস্ট করে যা। বাড়িতে নতুন মেহমানদের আগমন ঘটেছে। আয়, সকলের সাথে পরিচয় করিয়ে দিই তোকে। সুলতানা খানের কথার প্রত্যুত্তরে হাসিল বলে, আমি জানি কারা এসেছে, সো পরিচয় হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। বলেই হাসিল পদযুগল বাড়াতেই জারামণি এসে হাজির হয় হাসিলের সম্মুখে। সে মূলত সিঁড়ি থেকে নামা হতে এতক্ষণ অবধি একধানে তাকিয়েছিল হাসিলের পানে। তার চাহনিতে যে কেউ বুঝতে পারবে হাসিলের প্রতি তার মুগ্ধতা। নিজের ঘোর লাগা দৃষ্টিতে হাসিলের পানে চেয়ে হাত বাড়িয়ে বলে ওঠে, হাই হ্যান্ডসাম, দিস ইজ জারা। যারাকে উদ্দেশ্য করে হাসিল নিজের তেতু মুখটা খোলার পূর্বেই জাদুয়া জারার হাত নিজ হাত দ্বারা নামিয়ে দিয়ে বলে ওঠে, সরি আপু, উনি কোনো মেয়েদের সাথে হাত মেলায় না। বলেই জাদুয়া সুলতানা খানের উদ্দেশ্যে বলে, আনুমনি ওনার লেট হয়ে যাচ্ছে, তাই ব্রেকফাস্ট করবে না। নিজ বাক্য শেষ করে এই প্রথমবারের ন্যায় জাদুয়া হাসিলের হাত নিজ হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, তাড়াতাড়ি চলুন, আপনার অনেক দেরি হয়ে যাচ্ছে। বলেই হাসিলের হাত টেনে নিয়ে যায় বাহিরের উদ্দেশ্যে। তাদের যাওয়ার পানে তাকিয়ে যারা নিজ হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে বলে ওঠে, তোমায় আমার হতে হবে মিস্টার হাসিল। এই প্রথম আমি কারো প্রতি আকর্ষণ ফিল করছি এত। সো তোমাকে তো আমি আমার করেই ছাড়বো। আর এই সারা একবার যদি নিজের মনে কোনো লক্ষ্য স্থির করে নেয় তবে তা পূরণের আগ অবধি শান্তি পায় না। সুতরাং আমার লক্ষ্য এখন থেকে তোমাকে হাসিল করা। হাসিল হঠাৎ জাদুয়ার এহেন পরিবর্তনে প্রচণ্ড অবাক হয়ে চেয়ে রয় তার পানে। কেমন প্রশান্তি অনুভব হচ্ছে তার বক্ষ মাঝারে। তাহলে মেয়েটি কি নিজ মনে ঈর্ষা অনুভব করছে আমায় নিয়ে? তবে সে কি দুর্বল হচ্ছে আমার প্রতি? হ্যাঁ মিসেস তাশাওয়ার আবরার হাসিল, তুমি আমার প্রতি দুর্বল হচ্ছ। তুমি কি জানো কিছুক্ষণ আগে তোমার মুখশ্রীতে লেপ্টে থাকা অভিমানরা গায়েব হয়ে সেখানে ফুটে উঠেছে কারো প্রতি ঈর্ষার প্রতিচ্ছবি? হাসিল নিজ মনে এরূপ কথা আওড়িয়ে নিজ অধরে প্রশান্তির হাসি ফুটিয়ে তার শক্ত হাতটি ধরে থাকা জাদুয়ার কোমল হাতের পানে দৃষ্টি তাক করে। নিজেও আগলিয়ে নেয় তার কোমলবতীর কোমল হাতটি। ফের মনে মনে বলে ওঠে, এই কোমল হাতের অধিকারিণী কোমলবতী শুধু আমার। পার্কিং এরিয়ার সম্মুখে এসে জাদুয়া হঠাৎই হাসিলের হাতটি ছেড়ে দিল। কিন্তু সেই মুহূর্তে পরিলক্ষিত হলো হাসিলের হাতের গহীনে লৌহ দৃঢ় মুঠোয় নিবিড়ভাবে আবদ্ধ করা তার হাত, যেন তাকে ছেড়ে দেওয়ার অধিকার নেই কারো। সেদিকতে দৃষ্টির তাক করে জাদুয়া আমতা আমতা করে বলে ওঠে, আমার হাত ছাড়ুন, আপনার লেট হচ্ছে। কেন? জাদুয়ার কথার প্রত্যুত্তরে হাসিল বলে, ছাড়বো না। জাদুয়া অবাক নেত্রে হাসিলের পানে চেয়ে বলে, জাদুয়ার প্রশ্নে হাসিলের চোখের গভীরতা থেকে কিঞ্চিত মধুর ও তীব্র কণ্ঠেও বেরিয়ে আসে, আমার ইচ্ছে। তুমি যখন ধরেছ আমি কিছু বলেছি, তবে এখন তুমি কেন বলছো? আরে আমি তো ধরেছিলাম ওই মেয়ে। বাকি কথা না বলে জাদুয়ার নতজানু হয়ে নীরবতাকে বেছে নেয় নিজেকে আড়াল করতে। জাদুয়ার এহেন অবস্থায় হাসিল গোপনে মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে জাদুয়ার নরম গালে নিজের অধর ছোঁয়াতেই পুরো দেহ ঝনঝনিয়ে ওঠে। চোখ বড় হয়ে হৃদয়ে এক অপ্রত্যাশিত কম্পন অনুভূত হতেই অবাক হয়ে রয় জাদুয়া। জাদুয়ার আকস্মাৎ কম্পনে হাসিল শটান হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, আমি চিন্তা করলাম তুমি একা একা কেন সবসময় নিজের দায়িত্ব পালন করবে। এটা একদমই নাইনসাফি হয়ে যায় তোমার সাথে। স্বামী হিসেবে আমারও কিছু দায়িত্ব পালন করা উচিত। তাই এখন থেকে প্রতিদিন না হয় এভাবে চুমু দিয়ে নিজের দায়িত্ব পালন করব। বলেই হাসিল এক মুহূর্তও অপেক্ষা না করে চলে যায় নিজ গন্তব্যে। জাদুয়া তখনও ঠায় সেখানটাতেই হাসিলের প্রস্থানের পানে চেয়ে দাঁড়িয়ে। তার ঠিক বোধগম্য হয় না চুম্বন দেওয়া কী করে দায়িত্ব হতে পারে। খানিকক্ষণ ভেবে নিজ অবাকতার রেশ কাটিয়ে এই সকল ভাবনা থেকে বেরিয়ে জাদুয়া ধীর পদযুগলে চলে যায় ভিলার অভ্যন্তরে। ভিলায় প্রবেশ করতেই অপ্রত্যাশিতভাবে যারা এসে সজোরে ধাক্কা খায় জাদুয়ার সাথে। ধাক্কাটি খুব জোরে লাগার দরুন জাদুয়া ছিটকে পড়ে যায় মেঝেতে। ফলশ্রুতিতে নিজ হাতে প্রচণ্ড আঘাতে কুকরিয়ে ওঠে সে। তখনই যারা বলে ওঠে, অন্ধ নাকি তুমি? ঠিকমতো চোখে দেখতে পাও না? তোমার জন্য আরেকটু হলেই তো আমি পড়ে যেতাম।
জারার এহেন চিৎকারের আওয়াজে সুলতানা ভিলায় হুঙ্কার তুলতেই সকলে সেখানটায় হাজির হয়ে দেখতে পায় জাদুয়াকে মেঝেতে পড়ে থাকতে। তৎক্ষণাৎ সুলতানা খান এসে রাগান্বিত হয়ে জাদুয়াকে মেঝে থেকে তুলে জারার পানে ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে কি? তুমি এইভাবে চিৎকার করছো কেন? আর জাদুয়া এইভাবে ফ্লোরে পড়ে আছে কেন? সুলতানা খানের ক্রুদ্ধ হয়ে করা প্রশ্নে যারা শান্ত হয়ে বলে, দেখুন না দাদি, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তখনই এই মেয়েটা ইচ্ছে করে এসে আমাকে ধাক্কা দেয়। জারার বলা এহেন কথার প্রত্যুত্তরে সুলতানা খান গর্জে উঠে বলেন, শাট আপ! ওই মেয়ে তুমি কাকে বলছো? ও এই বাড়ির নাতনি হওয়ার সাথে সাথে এই বাড়ির বউও। আর যদি ও তোমাকে ইচ্ছে করেই ধাক্কায় দিত, তবে কেন ফ্লোরে পড়ে আছো আর তুমি কেন দাঁড়িয়ে আছো? সুলতানা খানের করা তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ প্রশ্নে যারা থতমত খেয়ে আমতা আমতা শুরু করে দেয়। তখনই মারিয়াম বেগম এসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে ওঠেন, মা, যারা ভুল বুঝেছে জাদুয়াকে, ওরা কেউই কাউকে দেখেনি, হঠাৎ আকস্মিকভাবে ধাক্কা লেগে গেছে। আমি সবই দেখছি। মারিয়াম বেগমের প্রত্যুত্তরে সুলতানা খান ভ্রু কুঁচকে বলেন, তুমি যদি সবই দেখেই থাকো, তাহলে এতক্ষণ অবধি তোমার ভাইয়ের মেয়েকে এসে বলনি কেন? দাঁড়িয়ে থেকে কি মজা নিচ্ছিলে? সুলতানা খানের প্রশ্নে মারিয়াম বেগম নিশ্চুপ হয়ে যান। সুলতানা খান আরও বাক্য ব্যয় করার পূর্বে জাদুয়া তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, নানুমণি প্লিজ, আর এই ব্যাপার নিয়ে কথা বাড়িও না। ভুল আমারও ছিল, আমারও উচিত ছিল দেখে চলা। জাদুয়ার বলা বাক্যে সুলতানা খান আর কোনো তিক্ত বাণী না আউড়িয়ে ভ্রুযুগল কুঁচকে মারিয়াম বেগমের দিকে তাকিয়ে বলে ওঠেন, মারিয়াম, তুমি তোমার ভাইয়ের মেয়েকে বলে দিও নেক্সট টাইম যেন জাদুয়ার সাথে এরকম ব্যবহার না করে। আর তুমি ভালো করে জানো জাদুয়া কার ওয়াইফ। আর তার কানে যদি একটিবার এখানকার ঘটে যাওয়া ঘটনাগুলো যায়, তবে সে তোমার ভাইয়ের মেয়ের কি হালত করবে তা নিশ্চয়ই জানো। মেহমান হিসেবে এসেছে, যখন মেহমান হিসেবেই থাকতে বলো। বাক্যগুলো বলে সুলতানা খান জাদুয়াকে নিয়ে হলরুম ত্যাগ করেন। এতক্ষণ যাবৎ সুলতানা খানের বলা প্রতিটি কথায় যারা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে হজম করে বলে ওঠে, খুব শীঘ্রই আমি ওই মেয়ের জায়গা দখল করে নিব। তখন আমি আজকের করা অপমানের শোধ কড়ায় গন্ডায় উসুল করব। যারার এরূপ বলা বাক্যের মধ্যে ফোড়ন কেটে মারিয়াম বেগম বলেন, যারা, তুই আগুন নিয়ে খেলছিস, এখনো সময় আছে। হাসিল নামক আপদ থেকে নিজেকে গুটিয়ে নে। সকল তর্ক বিতর্কের পর ব্রেকফাস্টের উদ্দেশ্যে সকলের উপস্থিতি ঘটে ডাইনিং টেবিলে। যারা জাদুয়ার পানে ভ্রু কুঁচকে তাকিয়ে আসন গ্রহণ করে জাদুয়ার সাথেই। যারাকে জাদুয়ার নিজের পাশে বসতে দেখে কেমন অপ্রস্তুত হয়ে পড়ে। যারার যেমন জাদুয়াকে পছন্দ নয়, জাদুয়ারও তেমন যারাকে পছন্দ নয়। কেমন অদ্ভুত অনুভূতি হয় মেয়েটিকে সম্মুখে থাকলে। তারপরও জাদুয়া কোনো প্রতিক্রিয়া না করে নিজের আহার গ্রহণে মনোনিবেশ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো জাদুয়া যখনই কোনো খাবার নিজের হাতে নিতে যায়, তখনই যারা ঝড়ের বেগে দ্রুত তা নিয়ে নেয়। যারার এ সকল কৃত্তিকলাপ স্নেহা খুব ভালোভাবে পরখ করে। জাদুয়া এতক্ষণ অবধি চুপ থাকলেও স্নেহা নীরব না থেকে নিজ চেয়ার হতে উঠে যারার সম্মুখে এসে বলে ওঠে, আপু, আপনি প্লিজ ওই চেয়ারে যাবেন? আমার না ওখানটায় বসতে একদমই ভালো লাগছে না। প্লিজ ওখানটায় যান না। স্নেহার বলা কথার প্রত্যুত্তরে যারা কিছু বলতে উদ্যত হবে, ঠিক তখনই মারিয়াম বেগম গলা খাকারি দিয়ে যারাকে চোখের ইশারায় চুপ থাকার নির্দেশনা দিতেই যারা ক্রুদ্ধ হয়ে কোনো কথা না বাড়িয়ে চলে যায় স্নেহার দেখানো জায়গায়। স্নেহা জাদুয়ার সাথে বসেই ফিসফিসিয়ে বলে ওঠে, তুই কি মুখে কুলু পেটে বসেছিলি? আমি সে কখন থেকে ওই অদ্ভুত প্রাণীটার কর্মকাণ্ড দেখছি। তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে 2-3টা চর বসিয়ে দিতাম। স্নেহার কথার মধ্যেই সেখানে আগমন ঘটে ইয়াসিনের। সে অদ্ভুতভাবে জাদুয়ার পানে এক দৃষ্টিতে চেয়ে মুখোমুখি বসে পড়ে ডাইনিং টেবিলে। ইয়াসিনের আগমন বার্তা বুঝতে পেরে জাদুয়া তড়িঘড়ি করে নিজের ব্রেকফাস্ট শেষ করতে উদ্যত হয় যাওয়ার জন্য। তার একদমই সহ্য হয় না এই অদ্ভুত দৃষ্টির লোককে। এই দৃষ্টির মাঝে তাকালে কেমন সারা শরীর ভয়ে কম্পিত হয়ে ওঠে তার। জাদুয়ার মেহমান রূপে আগমনকারী ভাই বোন কাউকে ঠিক সুবিধার মনে হয় না। তাদের থেকে কেমন অদ্ভুত অনুভূতি আর আশঙ্কা সৃষ্টি হয় তার পক্ষে। ডাইনিং টেবিলে সকলে আহারে মনোনিবেশ করলেও দুজোড়া চোখ তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে জাদুয়াকে, যেটাই কারো চোখে পরিলক্ষিত হয় ঈর্ষা, তো কারো চোখে লালসা।
সকল দৃষ্টি উপেক্ষা করে জাদুয়ার নিজ খাবার শেষ করে পা বাড়ায় নিজ কক্ষের উদ্দেশ্যে। জাদুয়া সিঁড়ি বেয়ে উপরে উঠতেই কারো আবেগপ্রবণ কণ্ঠে নিজের নামের ডাককর্ণে প্রতিফলিত হতেই সেদিকটায় নজর তাক করতেই আখি যুগলে ভেসে ওঠে ইয়াসিনের অদ্ভুত হাসিমাখা মুখমণ্ডল। আতঙ্কিত হয়ে জাদুয়া বলে ওঠে, আপনি এখানে কেন? আপনি না ব্রেকফাস্ট করছিলেন? জাদুয়ার কথার প্রত্যুত্তরে ইয়াসিন হাসির রেখাটি দীর্ঘ করে বলে, আমি ব্রেকফাস্ট তাড়াতাড়ি শেষ করে চলে আসলাম তোমার সাথে পরিচিত হতে। তোমার সাথে তো এখনো অব্দি আলাদাভাবে কথা হয়নি, তাই চিন্তা করলাম একটু কথা বলি তোমার সাথে। তুমি একা আমিও একা, চলো গল্প করে সময় কাটাই। ইয়াসিনের প্রস্তাব জাদুয়ার কেমন অসহ্য অসহনীয় লাগছে। তারপরও নিজেকে সংযত করে ভীতু মেয়েটি ভয়ে ভয়ে বলে,